জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এনসিপি কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। আরও বলেন, নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না। এইদিকে এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইনসাফ করেনি, দলটি কখনোই অসাম্প্রদায়িক ছিল না। এদিকে আরও জানান, দল যে মন্তব্য করে বলেন, তিনি একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এখন মামলা বাণিজ্য চলছে, যারা চাঁদাবাজি করছে তারা ক্ষমতায় গেলে জনগণের বাড়ির টিন খুলে নিয়ে যাবে। এছাড়াও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, চাঁদাবাজের এনসিপিতে কোনো দরকার নেই, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে। পরে আটোয়ারী উপজেলার এনসিপি কার্যালয়ের উদ্বোধন শেষে দলটির নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁয়ে পৌঁছায়। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। রংপুরে জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ আজ। মহাসমাবেশে বক্তব্য রাখবেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুজ্জামান সহ শীর্ষ নেতারা রংপুর জেলা স্কুল মাঠ থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, মহাসমাবেশ থেকে কখন শুরু হবে আর এই সমাবেশ ঘিরে নেতা কর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন। রংপুরে এত বড় সমাবেশ জামায়াতে ইসলামী সব শেষ করেছিল 2009 সালে। সেই হিসেবে প্রায় 17 বছর পর জামাতের প্রকাশ্য ময়দানে এত বড় সমাবেশ। এই সমাবেশে জামায়াতের আমির যেমন প্রধান আকর্ষণের জায়গায় রয়েছেন, একই সঙ্গে 14 বছর কারা নির্যাতিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি এই সমাবেশে যোগ দিবেন, যার ফলে উত্তরাঞ্চলের নেতাদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ দেখা দিয়েছে। কারণ তারা বলছেন যে 2014 সাল থেকে হামলা, মামলা, জেল জুলুম উপেক্ষা করে তাদের যে সাংগঠনিক যে পরিধি সেটি তারা বিস্তৃত করেছেন এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে প্রথমবার 14 বছর পর তারা আজকে দেখবেন। এজন্য তারা দারুণভাবে উচ্ছ্বসিত। সমাবেশ 3টার সময় শুরু হলেও এখনও সমাবেশ শুরু হওয়ার 2 ঘন্টা বাকি। তার আগেই কিন্তু রংপুর জেলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। জামায়াতের যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা এর আগেও মাঠ পরিদর্শন করেছেন। তখন তারা বলেছিলেন যে এখানে প্রায় 2 লাখ লোকের সমাগম তারা আশা করছেন। তবে এখনো পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জামায়াত নেতারা আসছেন। মূলত এই সমাবেশ থেকে আজকে আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ আওয়ামী লীগের বিচার সংস্কার ইস্যুতে তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন। একই সঙ্গে রংপুর বিভাগের যে 33টি নির্বাচনী আসন রয়েছেন সেই নির্বাচনী আসনগুলোতে যারা জামাতের তরফ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন তাদের সঙ্গেও জনগণের পরিচয় করে দেবার একটি আনুষ্ঠানিকতা আজকে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। উত্তরবঙ্গের যে 33টি আসন আছে সেখানে প্রায় 16টি আসন জামাত নেতৃবৃন্দ তারা বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে যে তারা সেই 16টা আসনে বেশ গুরুত্ব সহকারে তারা প্রার্থী নির্বাচন করেছেন। সেই আসনগুলো থেকে তারা সেই প্রার্থীগুলোকে জিতিয়ে আনার ব্যাপারে তারা কাজ করবেন। সেই নির্বাচনের প্রস্তুতির ব্যাপারগুলো আজকে নেতারা জানাবেন বলে আশা করা হচ্ছে। তবে বিভিন্ন জেলার যে মিছিলগুলো রয়েছে সেই মিছিলগুলো আসলে শহরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শাপলা চত্বর, টার্মিনাল, মডার্ন সব দিক থেকে এসে জেলা স্কুলে মিলিত হচ্ছেন। নেতারা জানিয়েছেন এখানে জুমার নামাজ তারা আদায় করবেন। জুমার নামাজ আদায় করবার পরে বেলা 3টা থেকে আনুষ্ঠানিক বক্তব্য শুরু হবে, যেখানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামাতের 14 বছর কারামুক্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম বক্তব্য রাখবেন। একই সঙ্গে জামাতের কেন্দ্রীয় অন্তত 10 জন নেতারা এখানে বক্তব্য রাখবার কথা রয়েছে। সবশেষ বিকেলের আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলে নেতাদের উদ্দেশ্যে নির্বাচনের বার্তা এবং বর্তমান সময়ে তাদের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে তাদের কি করণীয় সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে জামাত সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। পুতুল, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে জামায়াতের যে সমাবেশের সবশেষ খবর। রংপুরের জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। বনানীতে একটি হোটেলে ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। এ নিয়ে বনানী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে, যদিও এই মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বনানীর ওই হোটেলটির সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন নারীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গেলেও তাদের ওপর হামলা করা হয়। এ সময়
হোটেলের ভেতরেও ভাঙচুর চালায় তারা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। এমন পরিস্থিতিতে অভিযুক্ত মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদ বাতিল সহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু একটি নির্বাচনের ছিল না, মূলে ছিল সবার জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। মুসলিম লীগের ন্যায় আওয়ামী লীগের রাজনীতির আর ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্যের সমাবেশে কথা বলেন তিনি। সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ। এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। বাজারে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মৌসুমী সবজির দাম। অন্যদিকে চাল, ডাল, মশলা সহ অন্যান্য নিত্যপণ্যের দাম রয়েছে হাতের নাগালে। শুক্রবার কারণ বাজার ঘুরে দেখা যায় সবজির পাশাপাশি দাম চড়া বেশি দেশি বিদেশি মাছেরও, যেখানে প্রতি রুই মাছ কেজি 600 থেকে 800, কই 200 থেকে 220 টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় বেশ চওড়া। অন্যদিকে মৌসুমী সবজি যেমন ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, চিচিঙ্গা 30 থেকে 40 টাকা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। টমেটোর দামটা বেশি, 140 টাকা কেজি, আর সব সবজি 60-70 টাকার ভিতরে আছে। বর্ষাকাল কারণে 10 টাকা 20 টাকা বাড়ছে, এগুলা বর্ষার কারণেই আর কি। ঢেঁড়স গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে সেম দামই আছে। যেমন বেগুনটা ধরেন একটু দাম বেশি, গত সপ্তাহে 60-70 ছিল, এই সপ্তাহে হচ্ছে 100 টাকা 90 থেকে 100 টাকা কেজি। তারপরে আপনার ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো 50 থেকে 60 টাকা কেজি, আগের দামই আছে। মাছের বাজার তো ডিলি হাফ ডাউন, ডিলি বাড়ে কমে। এখন 100 টাকা বেশ কমে থাকা, এখন 50 টাকা দাম বাইরে থাকা, এরকম থাকে। গেল 1 মাস ধরে বাড়তি চালের দাম। গত 1 মাসের ব্যবধানে চট্টগ্রামে পাইকারি বাজারে 50 কেজির বস্তায় 200-250 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। চট্টগ্রামে পাইকারি বাজারে চালের দাম বাড়তি থাকায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। সরবরাহ ঘাটতি না থাকলেও দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। একই পরিস্থিতি কুষ্টিয়ার খাজানগরেও। কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এদিকে খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। সপ্তাহের ব্যবধানে পটল, কাঁকরোল, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। গেল সপ্তাহে প্রতি কেজি বেগুন 60 টাকায় বিক্রি হলেও আজকের বাজারে তা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এদিকে বরিশাল ও চাঁদপুরে কমেছে মাছের সরবরাহ, এতে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। রাজশাহীতেও চড়া মাংসের বাজার। কেজিতে 30 থেকে বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 20 টাকা বেড়ে 300 টাকা কেজিতে। কুমিল্লার চাঞ্চল্যকর মুরাদনগরের ঘটনায় সংখ্যালঘু নারী ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাত 10টার দিকে বুড়িচং উপজেলার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। সংস্থাটি জানায়, মূল আসামি শাহপরান নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন প্রধান আসামি। তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহপরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে বলে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, ভুক্তভোগী নারীর করা মামলায় এজাহারভুক্ত আসামি এই শাহপরান। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এটার
এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। কক্সবাজারে চকরিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়েছে, 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়ার হারবাং ইউনিয়নের গোয়ালমারা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাত 2:30টার দিকে বাসটি ক্রেনের সাহায্যে খাদ থেকে তোলা হয়। এ সময় বাসের জানালায় ঝুলন্ত এক যুবকের মরদেহ এবং নিচে চাপা পড়ে থাকা আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বাসটিতে চালক, সহকারী সহ মোট 40 জন যাত্রী ছিলেন বলে জানায় পুলিশ। যাত্রীদের দাবি, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় ও অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। সকালে সাঁথিয়া উপজেলার পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেসের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত অবস্থায় 3 জনকে পাওয়া যায়। পরে দুর্ঘটনায় আহত 9 জনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে পাশের বাড়িতে খেলার সময় পুকুরের পানিতে সিয়াম পড়ে মৃত্যুবরণ করে 2 শিশু। তাদেরকে উদ্ধার করে সকালে উপজেলার চালর ইউনিয়নের ছোট লাহেরি গ্রামের ঘটনায় এলাকাবাসী জানান, স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন সিয়াম ও সোহান। শুক্রবার মাদ্রাসায় ছুটি থাকায় বাড়িতে এসে 2 শিশু খেলছিলেন। সকালে ঘুম থেকে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে 2 জনের মৃত্যু হয়। পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে 2 পরিবারে। বালিয়াডাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে কক্সবাজারের সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে সমুদ্র জলের সৌন্দর্য দেখতে, মুগ্ধ হতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে সৈকতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বিস্তারিত জানাতে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বিদজ্ঞ। মনতোষ, কক্সবাজারের আজকের আবহাওয়ার পর্যবান্ধব কিনা এবং পর্যটকদের নিরাপত্তায় কি কি তৎপরতা রয়েছে জানাবেন। পুতুল, সকাল থেকে যেহেতু ভারী বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত রয়েছে এবং এই যে একটি নির্মল পরিবেশ, এটিতে কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করছেন। তবে সাগর যেহেতু উত্তাল রয়েছে, বেশ উত্তাল ভাব যেহেতু রয়েছে, এখানে লাইফগার্ড সদস্যরা কিন্তু বাড়তি সতর্কতা এখানে অবলম্বন করছেন এবং কোনো পর্যটক যাতে এখানে বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন সেটি নিশ্চিত করতে তারা আসলে পর্যটকদের হাঁটু পানির বেশি গভীরে না যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করছেন এবং এখানে সৈকত জুড়ে লাল পতাকা ওড়ানো হয়েছে যাতে তারা সমুদ্রের গভীরে না নামেন, সেটির জন্য কিন্তু লাল পতাকা ওড়ানো হয়েছে। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন, আসলে অনেকে এখানে যারা বিভিন্ন স্থান থেকে সমুদ্রের টানে এখানে ছুটে এসেছেন, তারা কিন্তু সমুদ্রকে কাছে পেয়ে তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু অনেকে ধরে রাখতে পারছেন না এবং অনেকে কিন্তু এখানে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হচ্ছে সেই নিষেধাজ্ঞা না মেনে কিন্তু সমুদ্রের গভীরে চলে যাচ্ছেন। এবং লাইফগার্ড সদস্যরা আমরা সকাল থেকে দেখছি যে খুব তৎপর রয়েছে এবং তারা কয়েকজন বিপদাপন্ন অবস্থা থেকে কয়েকজন পর্যটককেও তারা ইতিমধ্যে উদ্ধার করেছে এবং তারা কিন্তু বারবার সতর্ক করে বলছে তারা যাতে সমুদ্রের গভীরে না যান এবং এভাবে কিন্তু লাইফগার্ড সদস্যরা সতর্ক রয়েছে। তবে পর্যটকরা যদি এই নিষেধাজ্ঞা কিংবা এই সতর্কতাটি না মানেন, সেক্ষেত্রে তারা বিপদাপন্ন পরিস্থিতিতে পড়তে পারেন, সেটি তারা আশঙ্কা করছেন। এবং সাগর পার জুড়ে আসলে আমরা দেখছি যে মানুষের উচ্ছ্বাস রয়েছে। ছুটির দিন হিসেবে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং এই যে বিপুল পর্যটক সমাগম, এটির কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু চাঙ্গা রয়েছে। তবে আবহাওয়া যে পরিস্থিতি, এটি কিন্তু কোনো কোনো স্থানে ভোগান্তিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এইসব স্থানগুলোতে কিন্তু পর্যটকরা যাতায়াতের ক্ষেত্রে কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন বলে আমাদের
জানিয়েছেন। পুতুল, এই ছিল সবশেষ। কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 63 জনে। এখনও নিখোঁজ 40 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হিমাচল জুড়ে 250 সড়কে যান চলাচল বন্ধ, অচল হয়ে পড়ে। আছে 500-এর বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার, ক্ষতিগ্রস্ত 250-এর বেশি বাড়িঘর ও স্থাপনা, 14টি সেতু আর 700-এর বেশি পানি প্রকল্প। 2 সপ্তাহে আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে 400 কোটি রুপি ছাড়িয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে বৈরী আবহাওয়ায় দেশ জুড়ে ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। মহারাষ্ট্রের পুনেতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাশিয়ায় প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। গেল বৃহস্পতিবার নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। এর মধ্য দিয়ে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ভালো সম্ভাবনা জেগেছে মস্কোর। এছাড়া নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং মাদক কারবারিদের মতে অপরাধ মোকাবেলায় কাবুলকে সমর্থন দিয়ে যাবে রাশিয়া। লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়াগো জোটার মৃত্যুতে ফুটবল দুনিয়ায় চলছে শোক। দলের প্রি সিজন ক্যাম্পে যোগদানের উদ্দেশ্যে ভাইসহ স্পেন থেকে ইংল্যান্ডের ফেরার পরিকল্পনা ছিল তার। তবে মাঝ রাস্তায় গাড়ির টায়ার বিস্ফোরণে প্রাণ হারান জোটা। এ সময় গাড়িতে থাকা তার ভাই আন্দ্রে সিলভাও প্রাণ হারান। জোটার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্বের সকল ক্লাব এবং ফেডারেশন। ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনো এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও জানানো হয় শোক বার্তা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।